আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৮ এর বৃত্তের প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে বৃত্তের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা বৃত্তের সকল বেসিক শিখব। বৃত্তের যত অংশ আছে, বৃত্ত কি, বৃত্তের সংজ্ঞা কি, সকল অংশের সংজ্ঞা একদম A to Z শিখব। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাস শুরু করি। দেখো, আজকে আমরা অনেকগুলো জিনিস শিখব। বৃত্ত কি, বৃত্তের বিভিন্ন অংশের সংজ্ঞা সহ এটা দিয়ে আসলে কি বোঝানো হয় A to Z শেখাবো। একটু মনোযোগ সহকারে দেখবে, একটু ধৈর্য ধরে দেখবে। ভিডিওটা একটু বড় হতে পারে, শিখতে গেলে তোমাকে একটু ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ধরবে না, শিখতে পারবে না। চলো তাহলে আমরা শুরু করি। কি কি শিখবো দেখো। বৃত্তের সংজ্ঞা শিখব, বৃত্তের কেন্দ্র কি সেটা শিখব, পরিধি বলতে কি বোঝায়, ব্যাসার্ধ, জ্যা, ব্যাস, বৃত্তচাপ, বৃত্তের উপচাপ, অধিচাপ, অর্ধবৃত্ত, বৃত্তাংশ, বৃত্তকলা, ছেদক, স্পর্শক, কেন্দ্রস্থকোণ, বৃত্তস্থকোণ। এছাড়াও আরো দুই একটা জিনিস আছে যেটা আমি ক্লাস শেখানোর মাঝে মাঝে বলে দিব। সবগুলো লেখা হয়নি, আপাতত এই 16টা জিনিস এখানে লেখা হয়েছে। এছাড়াও আরো কিছু জিনিস আছে সেগুলো আমি তোমাদের শেখাবো। ভিডিও দেখতে থাকো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। চলো আমরা প্রথমে শুরু করি বৃত্ত কি সেটা নিয়ে। বৃত্ত হলো একটা নির্দিষ্ট বিন্দু হতে, দেখো একটা নির্দিষ্ট বিন্দু হতে, বিন্দুটার নাম আমি মনে করলাম ও, সমদূরবর্তী, মনে করো এই বিন্দু থেকে সমদূরবর্তী, মনে করো এখানের মাঝখানে এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে একটা দূরত্ব আছে না, তো এইরকম এর মাঝখানে যে দূরত্বটা, আমি যদি এই দূরত্ব সবসময় বজায় রাখি, মনে করো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হলো আর, তা সবসময় যদি আর দূরত্বই বজায় রাখি, এভাবে চলতে থাকি, দেখো শর্ত হলো এই যে নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে আর দূরত্বের কমেও যেতে পারবো না, আর দূরত্বের বেশিও যেতে পারবো না। তো ওই হিসাবে আমি এইভাবে যদি চলতে থাকি, তাহলে দেখবা যে একটা সময় একটা আবদ্ধ চিত্র তৈরি হয়ে যায়, মানে একটা আবদ্ধ এরকম জিনিস পেয়ে যাব। এই যে আবদ্ধ যে চিত্রটা, এটাকে বলা হয়েছে বৃত্ত। তাহলে বৃত্তের যদি তোমাকে সংজ্ঞা চাই, তোমার কাছে যদি বৃত্তের সংজ্ঞাকে এটা জানতে চাই, তাহলে তুমি এইভাবে বলতে পারবা, একটা নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা আবদ্ধ যে চিত্র তাকে বৃত্ত বলা হয়। সমদূরবর্তী সেটা যে এতটুকুই হবে এমন না, এখানে হতে পারতো, এই বিন্দু থেকে এই বিন্দুর তো একটা দূরত্ব আছে, তো এরকমও হতে পারতো জিনিসটা, এটাও হতে পারতো, এটাও বৃত্ত হয়ে যেত। তা বৃত্তের সংজ্ঞা এক একজন এক এক রকম দেয়, কিন্তু মূল জিনিস একটা, সেটা হলো একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, আর যে চলমান বিন্দু এটা এটা তুমি যদি চলমান বিন্দু চিন্তা করো, এটা সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলবে। এটা যদি তুমি একটা বক্ররেখা চিন্তা করো, তাহলে এখানেও সংজ্ঞাটা এইভাবেই তোমাকে দিতে হবে। একটা নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী আবদ্ধ একটা বক্ররেখা হবে, সেটাই হলো বৃত্ত। মানে তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবা, কিন্তু সংজ্ঞা দেখবা যে বয়সের সাথে সাথে সংজ্ঞা চেঞ্জ হয়, কিন্তু মূল জিনিস চেঞ্জ হবে না। আর তোমরা ভুলেও লিখবা না, দেখো শুধু বুঝবে। সংজ্ঞা আমি সব এখানে লিখে রেখেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে এটা সংজ্ঞাগুলো লিখতে পারবে, মুখস্থও করতে পারবে, সমস্যা নেই। তুমি শুধু বুঝে নাও। দেখো, বুঝার সময় কখনোই লিখবে না, একই সাথে বোঝা এবং লেখা কখনোই সম্ভব না। তুমি যখন বুঝবে তখন বুঝবে, আর যখন লিখবে তখন লিখবে। আমি শুধু বুঝিয়ে দেবো, তাই একটু খেয়াল করো। তাহলে এই যে যে নির্দিষ্ট বিন্দুটা না, এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলি হলো কেন্দ্র, নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলি হলো কেন্দ্র। আর এই যে যে দৈর্ঘ্যটা, এই দেখো আবদ্ধ যে চিত্র, এই চিত্রের যে দৈর্ঘ্য, মানে বৃত্তের যে সম্পূর্ণ দৈর্ঘ্য, এটাকে আমরা বলি হলো পরিধি। এটাকে আমরা বলি পরিধি। পরিধিকে সি দ্বারা প্রকাশ করা হয়। আর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে তোমরা অনেকে একটা জিনিস ভুল বুঝো, সেটা হলো বৃত্ত বলতে কিন্তু এই যে এটা বৃত্ত না, এই যে ভিতরে যে জায়গাটা, এটা কিন্তু বৃত্ত না। এই ভিতরের জায়গাটাকে বলা হয় বৃত্তক্ষেত্র। বৃত্ত ক্ষেত্র, এটাকে বলা হয় বৃত্তক্ষেত্র। আর বৃত্ত বলতে এই যে যে দৈর্ঘ্যটা না, রেখা খেয়াল করছো, বক্ররেখা যেটা, এই বক্ররেখাটাকে বৃত্ত বলা হয়। বৃত্ত কিন্তু আমি যদি একদম তোমাকে একটা খাঁটি ভাবে বলতে চাই, তাহলে বৃত্ত কিন্তু একমাত্রিক, আর বৃত্ত ক্ষেত্র হলো দ্বিমাত্রিক। আমরা যে ক্ষেত্রফল বের করি বৃত্তের ক্ষেত্রফল বলতে আসলে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, কিন্তু আমরা এটা শর্টকাট বানিয়ে নিয়েছি, এই জন্য আমরা তো ডিটেলস আর বলি না। কিন্তু তোমার ধারণাটা ক্লিয়ার থাকতে হবে, ধারণা তুমি ক্লিয়ার রাখো। কিন্তু যদি কেউ বলে যে বৃত্তের ক্ষেত্রফল বের করো, তুমি কি বলবা নাকি তুমি ভুল বলতেছো? আমরা বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা সংক্ষেপে বলি হলো বৃত্তের ক্ষেত্রফল। এটা নিয়ে আবার তর্কে জড়াইও না। তুমি শুধু মনে রাখো, বৃত্ত হয় একমাত্রিক, বৃত্তের শুধু দৈর্ঘ্য হয়। এই যে পরিধি, শুধু পরিধি, এটা হলো বৃত্তের। আর ভিতরে যে জায়গাটা আবদ্ধ করছে সেটা হলো বৃত্তক্ষেত্র। তার মানে আমরা যখন ক্ষেত্রফল বের করবো, সেটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হবে। যখন বৃত্তাংশ বের করব, সে বৃত্তাংশটাও বৃত্তক্ষেত্রেরই অংশ হবে। কিন্তু তুমি ধারণাটা ক্লিয়ার রাখো, কিন্তু যখন কেউ বলবে যে
বৃত্তাংশ বের করো বা বৃত্তের ক্ষেত্রফল বের করো, তুমি কিন্তু ঝগড়া লাগাইও না যে বৃত্তের ক্ষেত্রফল তো হয়ই না, এটা বলার দরকার নেই। বৃত্তের ক্ষেত্রফল বলতে আসলে বৃত্তাংশের ক্ষেত্রফলই বোঝানো হয়। তাহলে একটু খেয়াল করো, এই যে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য, এটাকে আমরা কি বললাম? পরিধি বললাম না? আর এই যে পরিধি, পরিধির যে কোনো অংশ যদি আমি নেই, পরিধির যে কোনো অংশ, তুমি চিন্তা করো, এবার বৃত্তটা সুন্দর করে আঁকি। একটু খেয়াল করো ভালো করে। তাহলে এই সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা বলতেছি হলো বৃত্তের পরিধি। পরিধিকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি। আর এই যে কেন্দ্র, এই যে নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বললাম হলো কেন্দ্র। নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলতেছি হলো কেন্দ্র। এখন কেন্দ্র হতে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই যে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি হলো ব্যাসার্ধ। এই যে লাল দৈর্ঘ্য যেটা, এটা হলো ব্যাসার্ধ। তার মানে এটাকে আমরা বলতে পারি, এটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, রেডিয়াস যেহেতু, ব্যাসার্ধের ইংরেজি হলো রেডিয়াস, রেডিয়াসকে আর দিয়ে প্রকাশ করা হয়। এবার খেয়াল করো, তাহলে বৃত্তের কিন্তু অসংখ্য ব্যাসার্ধ থাকে, একটা বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ থাকতে পারে। মানে আমি যদি এই যে পরিধি পর্যন্ত দূরত্ব এটা নিই, এটাও ব্যাসার্ধ হবে, এটা নিলে এটাও ব্যাসার্ধ হবে। তার মানে একটা বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ থাকতে পারে, কিন্তু সকল ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। এবার দেখো, আমরা বৃত্তের সংজ্ঞার মধ্যে কিন্তু বলছি যে একটা নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা আবদ্ধ যে চিত্র, তাকে বলা হয় বৃত্ত। তাই বললাম না? তা খেয়াল করো, তার মানে আমরা পরিধির উপর অসংখ্য বিন্দু আছে, এটা আমরা বলতেই পারি। পরিধির উপর অসংখ্য বিন্দু আছে, এত পরিমাণ বিন্দু আছে, আসলে কত বিন্দু আছে আমরা হিসাব করেই বের করতে পারবো না, অসংখ্য বিন্দু আছে। তা পরিধির যে কোনো দুইটা বিন্দু যদি আমি যোগ করি, দেখো এই মনে করো এটা এ একটা বিন্দু, আর এটা মনে করো বি একটা বিন্দু, তাহলে পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু যদি আমি যোগ করি, তাহলে যে পাবো আমরা, যে দৈর্ঘ্যটা পাইলাম বা যে রেখাংশটা আমরা পাইলাম, এটাকে আমরা বলবো হলো জ্যা। এটাকে আমরা বলবো জ্যা। খেয়াল করো, আমি যদি এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, এটাও জ্যা হবে। যদি এই বিন্দু যোগ করি, তাহলে এটাও জ্যা হবে। যদি এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, তাহলে এটাও জ্যা হবে। কিন্তু এই জ্যায়ের আলাদা একটা নাম আছে। দেখো, এই জ্যাগুলো কেন্দ্র দিয়ে যায় নাই, কিন্তু এই জ্যাটা কি কেন্দ্র দিয়ে গেছে। তার মানে এটাকে আমরা বলি হলো কেন্দ্রগামী জ্যা। আর মনে রাখবা, কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস বা ডায়ামিটার। ব্যাসকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, এটা মনে রাখবা, যে কেন্দ্রগামী জ্যাকে বলা হয় হলো ব্যাস, আর ব্যাসকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। আবার উল্টা করে বলতে পারি, ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। অনেকে আছে সংজ্ঞা যদি জিজ্ঞেস করি, বলতো ব্যাসার্ধ কাকে বলে, বলে যে ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস কাকে বলে? ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে জিনিসটা এমন হয়ে গেল না, আমি যদি তোমাকে বলি তোমার বাসা কোথায়, তুমি বললে যে আচ্ছা আমার বাসা তো স্কুলের সামনে। স্কুল কোথায়? স্কুল হলো আমার বাসার সামনে। তা এই যে তুমি যে পরিচয়টা দিলে, এটা দিয়ে আসলে কেউ বুঝতে পারবে তোমার বাসা আসলে কোথায়? বুঝতে পারবে না। এই জন্য তুমি যদি বলো যে ব্যাস হলো, ব্যাস কাকে বলে? ব্যাসার্ধের দ্বিগুণকে ব্যাস বলে। আবার ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। এই ধরনের সংজ্ঞা হলো গরিব সংজ্ঞা, এগুলো সংজ্ঞা দেওয়া যাবে না, এগুলোর সংজ্ঞা খুবই বাজে। তুমি ব্যাসার্ধ বলবা, ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ। আর ব্যাস বলবা হলো কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়। আমি সব সংজ্ঞা লিখে রাখছি, তুমি ওখান থেকে স্ক্রিনশট দিও, সমস্যা নেই, ধৈর্য ধরে দেখো, আমি শেষে যে স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিব। এবার আসি, দেখো আমরা কি বলতে পারি ব্যাস হলো বৃহত্তম জ্যা? ব্যাস হলো এই বৃত্তের বৃহত্তম জ্যা, এটা বলা যায়? অবশ্যই বলা যাবে। এবার দেখো, এই যে আমি জ্যাগুলো আঁকছি, দেখো জ্যা এদিক দিয়ে একটা অংশ খণ্ডিত করছে না, খণ্ড করছে না? তো এই যে খণ্ডগুলো বা এই যে সম্পূর্ণ বৃত্তের একটা অংশ, এই অংশগুলোকে আমরা বলি হলো চাপ বা বৃত্তচাপ। চাপ বা বৃত্তচাপ। যেমন এখানে দেখো, এখানে কিন্তু এবি জ্যা, আবার এই এবি কে আমরা বলতেছি হলো বৃত্তচাপ। তাহলে আমি যদি এই চাপ বোঝাতে চাই, তাহলে আমাকে অবশ্যই এইভাবে লিখতে হবে, চাপ এবি। অথবা এই এবি দিয়ে মাথার উপর একটা চাপের মতো বাঁকা দাগ, এটা দিতে হবে। তুমি এভাবেও চাপ প্রকাশ করতে পারবা, এভাবেও চাপ প্রকাশ করতে পারবা। কিন্তু যদি তুমি শুধু এবি বলো, শুধু এবি বললে সরাসরি দূরত্ব বোঝানো হয়, সবসময় সরাসরি দূরত্ব বোঝানো হয়, যার কারণে কিন্তু তখন এই জ্যা বোঝাবে। এবি বললে কিন্তু তখন জ্যা বোঝানো হবে। দেখো,
এই যে একটা বৃত্ত, দেখো এই একটা বৃত্তের এই যে এই পাশে একটা চাপ আছে, দেখো এই পাশে একটা বড় চাপ আছে আর এই পাশে একটা ছোট চাপ আছে। তাহলে একটা বৃত্ত দুইটা চাপে এখানে বিভক্ত হয়েছে। এই চাপের বৈশিষ্ট্য কি? এই চাপ হলো অর্ধেক বৃত্ত থেকে ছোট। দেখো আমি যদি অর্ধেক বৃত্ত চিন্তা করি, অর্ধেক বৃত্ত হবে হলো এইখান থেকে এই পর্যন্ত। তা এই চাপটা অর্ধেক বৃত্ত থেকে কিন্তু ছোট। মনে রাখবা, অর্ধেক বৃত্ত থেকে ছোট যে চাপ এটাকে বলা হয় উপচাপ। উপচাপ। আর অর্ধেক বৃত্ত অপেক্ষা বড় যে চাপ এটাকে বলা হয় অধিচাপ। অধিচাপ। বিষয়টা বোঝার চেষ্টা করো। বৃত্তের যে কোনো অংশকে আমরা বলতেছি চাপ। বৃত্তের ওই অংশটা যদি অর্ধেক চাপের থেকে কম হয়, মানে অর্ধেক বৃত্ত থেকে কম হয়, সেটাকে বলি আমরা হলো উপচাপ। আর যদি অর্ধেকের চেয়ে বেশি হয় তখন সেটাকে বলতেছি অধিচাপ। আচ্ছা, যদি অর্ধেক হয়, চাপটা যদি অর্ধেক হয়, মানে এই যে এখনো ব্যাস ব্যাস যে চাপ খণ্ডিত করবে যেখানে, এটাকে আমরা কি বলবো? এটাকে তখন আমরা বলবো হলো অর্ধবৃত্ত বা অর্ধবৃত্ত চাপ। তুমি যাই বলো না, অর্ধবৃত্ত বললেই হয়। আমরা সাধারণত অর্ধবৃত্ত বলেই চিনবো, দেখবা। কিন্তু তুমি অর্ধবৃত্ত বা অর্ধবৃত্ত চাপও বলতে পারবা, কোনো সমস্যা নেই। একটা জিনিস দেখো, আমি যদি কখনো চাপ এ বি বলি এভাবে, তার মানে এরকম যখন লিখবো বা এরকম যখন লিখবো, এটা দিয়ে আসলে উপচাপ বোঝানো হয়। এটা দিয়ে বোঝানো হয় হচ্ছে উপচাপ। আর আমি যদি কখনো অধিচাপটা বলতে চাই, দেখো এটাও এবি, এটাও এবি, মাঝখানে তো আর কোনো বিন্দু নাই। তাহলে উপচাপের ক্ষেত্রে শুধু প্রান্ত বিন্দু দুইটা দিলেই হয়, কিন্তু অধিচাপের ক্ষেত্রে তোমার আর একটা নাম এখানে দিতে হবে। যেমন আমি এখানে যদি বলি ডি একটা বিন্দু, তাহলে আমাকে বলতে হবে এ ডি বি, চাপ এ ডি বি। অথবা সরাসরি বাংলা লিখবো চাপ এ ডি বি। তখন আমরা অধিচাপই বুঝবো। তার মানে যখন তিনটা বিন্দু দেওয়া থাকে এটা সাধারণত অধিচাপ বোঝানো হয়। আর যখন শুধু দুইটা বিন্দু দিয়ে নামটা লেখা হয় তখন সেটা দিয়ে কি বোঝানো হয়? উপচাপ বোঝানো হয়। এবার দেখো, আমরা তো বুঝলাম যে বৃত্তের ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়, ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করা হয়, সম্পূর্ণ দৈর্ঘ্য মাপ বা পরিধিকে তোমার সি দিয়ে প্রকাশ করা হয়, এটা হলো সি, এটা আর, বা তুমি যদি এখানে, এটা তো ব্যাস, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? ডি দিয়ে। এটা হলো জ্যা। জ্যাকে সাধারণত ওইভাবে কিছু দিয়ে প্রকাশ করা হয় না, জ্যা বললে নাম উল্লেখ করে দেয় জ্যা। এবার দেখো তো, বৃত্তের এখানে অনেকগুলো অংশ ছেদ করছে। দেখো একটা অংশ আছে এখানে বৃত্তক্ষেত্রের, এটা একটা অংশ, এদিকেও একটা অংশ আছে, মানে একটা পার্ট এইগুলা বৃত্তের। কিন্তু এইগুলোর বিশেষ নাম আছে। দেখো এই যে যে নামটা, এটাকে বলা হয় বৃত্তকলা। এটাকে বলা হয় বৃত্তকলা। দেখো বৃত্তকলার সংজ্ঞা হলো, এটা একটা চাপ, দেখো একটা চাপ আর দুইটা ব্যাসার্ধ, মানে যে অংশটা আমরা পেয়েছি যে তরমুজ কাটলে যেভাবে থাকে আর কি, এই যে দুইটা ব্যাসার্ধ, দেখো দুইটা ব্যাসার্ধ এবং একটা চাপ যে অংশ ছেদ করে সেটাকে বলা হয় বৃত্তকলা। আর এই অংশটা দেখো, এটা হলো একটা চাপ আর একটা জ্যা, একটা বৃত্তচাপ আর একটা জ্যা, এই দুইটা মিলায় যে অংশ ছেদ করে সেটাকে বলা হয় বৃত্তাংশ। তাহলে এটাকে বলা হবে হচ্ছে বৃত্তাংশ। তবে বৃত্তকলা এবং বৃত্তাংশের মধ্যে কিছুটা পার্থক্য আছে, যদিও আমাদের 16.3 অনুশীলনীর মধ্যে বৃত্তকলাকে বৃত্তাংশ বলছে, বৃত্তাংশকে বৃত্তকলা বলছে, উল্টাপাল্টা বলছে অনেক কিছু। কিন্তু তোমার ধারণা রাখতে হবে বৃত্তকলার বৃত্তাংশ আসলে এক জিনিস না, এটার মধ্যে কিছুটা ভিন্নতা আছে। এবার দেখো তো, বৃত্তের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো, বৃত্ত ছোট হোক বা বড় হোক, বৃত্ত যত ছোট হোক বা যত বড় হোক, এর যে সি বা সারকামফারেন্স বা এই যে পরিধি আর এর যে ব্যাস, এই যে পরিধি, এটা যদি C1 হয়, এটা যদি D1 হয়, এটা যদি C2 হয়, এটা যদি D2 হয়, তো এদের অনুপাত সবসময় একই হয়। যেমন পরিধি এবং ব্যাস, এই দুইটার অনুপাত সবসময় পায়ের সমান হয়। পাই হলো একটা ধ্রুব সংখ্যা, এটা হলো 3.14159, এইভাবে চলমান, মানে এটা অনন্তকাল চলতে থাকবে, কখনোই শেষ হবে না, যার মানে এটা একটা অমূলত সংখ্যা আর কি। তা এটা সবসময় পায়ের সমান হয়, সবসময় পায়ের সমান হয়। দেখো এটা নিয়ে আরো বিস্তারিত জানার থাকলে কমেন্ট করো, আমি জানাবো, এখন এত কিছু বলবো না। তাহলে আমরা বলতে পারি যে C1/D1 এটাও পায়ের সমান। এই যদি আমরা এখানে C2/D2 দেই, তারপরেও এটা পায়ের সমান, মানে ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হবে না, সবসময় বৃত্ত ছোট হোক বড় হোক সবসময় একই থাকবে। তাহলে আমরা চিন্তা করি যে আচ্ছা এই পুরাটা সি, এটা হলো ডি, তাহলে C/D এটার মানে তো পাই, তাহলে আর আর যদি গুণ করি, সি সমান হবে ডি পাই। আর ডি তো আমরা জানি ব্যাস, আর ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ,
তাহলে ডি কে আমরা 2 × r লিখতে পারি, কারণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, আর সাথে থাকবে পাই। তাহলে দেখো এখানে সি সমান আমরা পেয়ে যাই হলো 2πr, যেটাকে বলা হয় বৃত্তের পরিধির সূত্র। মানে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য 2πr এর সমান, মানে ব্যাসার্ধ জানা থাকলে আমরা পরিধি বের করতে পারবো। এবার দেখো এখানে দেখো কেন্দ্র না, এটা তো একটা চাপ। কোন চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, দেখো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলি হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা একটা কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ মানে কোন চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এটাও একটা কেন্দ্রস্থ কোণ, এই চাপ কেন্দ্রে উৎপন্ন করছে এটা। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, দুইটা ব্যাসার্ধ কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলতে পারি হলো কেন্দ্রস্থ কোণ। এখানে এমনও হইতে পারে এটাকে বর্ধিত করা হইতে পারে, তুমি যদি এটাকে বর্ধিত করে দাও তারপরে এটাকে কেন্দ্রস্থ কোণই বলা হবে, কিন্তু তোমাকে তো সংজ্ঞা দিতে হবে, একটা সংজ্ঞা তো একটা দিতে হবে। ওই হিসাবে আমরা বলতে পারি কোনো চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আমরা এটা বলতে পারি। আর এই যে কেন্দ্রস্থ কোণটা না, এটা তো মনে করো ও দিলাম, আর এটা মনে করো এ, এটা বি। তাহলে আমরা বলতে পারি এই কেন্দ্রস্থ কোণটা এ বি চাপের উপর দণ্ডায়মান, এই এ বি চাপের উপর দণ্ডায়মান। আবার দেখো যদি কোনো দুইটা জ্যা, মনে করো দুইটা জ্যা, একটা জ্যা একটা জ্যা, দুইটা জ্যা পরিধির উপর, দেখো পরিধির উপর যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, যাই বলো না কেন। সাধারণত বৃত্তস্থ কোণ বলেই বেশি চিনবে মানুষ এটা। তার মানে এটা হলো একটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে এইদিকে যদি আমরা এটা নিই, দেখো এই যে এটাও একটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। আমি আশা করবো তোমরা ধরতে পারছো, যা যা বলছে এগুলো বুঝতে পারছো, বুঝলেই হবে, সংজ্ঞা তো পাশে আছেই, তুমি এখানে লিখতে পারবে। এবার দেখো তো আমরা যে বৃত্তাংশ বা বৃত্তকলা শিখলাম, তুমি চিন্তা করো তো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই যে বৃত্তকলা, এই বৃত্তকলার ক্ষেত্রফল কি হতে পারে? দেখো যদি কোণ পুরাটা আমরা নেই, এই কোণ যদি পুরাটা নেই, পুরা কোণ মানে হলো 360 ডিগ্রি। তার মানে কোণ যখন 360 ডিগ্রি আমরা নেই তখন ক্ষেত্রফল হয় হলো পাই আর স্কোয়ার। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার। বুঝো কিন্তু দেখো এই যে কোণ তো এতটুকু থিটার কথা বলছি, তা কোণ যদি আমরা পুরাটা নেই তার মানে এটা 360 ডিগ্রি হয়। আর যখন কোণ পুরাটা নিব তখন এই বৃত্তকলাটা এমন ভাবে হয়ে যায় যে পুরা বৃত্তই দখল করে ফেলে। দেখো আমি এটাকে এই রেখা দুটাকে মনে করে বাড়াচ্ছি আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এই পাশে নিয়ে আসছি, তাহলে পুরা বৃত্তটাই দখল করে নিবে না? তাহলে কোণ যখন 360 ডিগ্রি তখন ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর কোণ যদি এমন হয়, দেখো কোণ যদি 1 ডিগ্রি হয়, 1 ডিগ্রি, তাহলে ঐকিক নিয়মে আমরা লিখতে পারি না ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি। এটা কিন্তু ঐকিক নিয়মে 360 এর জন্য পাই আর স্কোয়ার, একের জন্য কত, আর থিটা এর জন্য কত, থিটা এর জন্য কত। তাহলে থিটা উপরে গুণ হবে, কারণ এটা থেকে এটা বেশি হবে, তাহলে উপরে গুণ হলে আমরা এটাকে সুন্দর করে লিখি থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল। দেখবা যখন আমরা বৃত্তকলার হিসাব নিকাশ করবো তখন বৃত্তকলার ক্ষেত্রফল এটা। আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা আমরা সবাই জানি, এটাকে ভুলে না। এবার আসি, দেখো যদি এই যে এই দূরত্বটা মানে বৃত্তকলার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য যদি তোমার কাছে জানতে চাওয়া হয়, দেখো তো আমি যদি পুরা কোণ নিই 360 ডিগ্রি, আমি যদি 360 ডিগ্রি নেই তখন আমরা সম্পূর্ণ দৈর্ঘ্যটা পাবো। দেখো কোণ যখন পুরাটা নিব এই দৈর্ঘ্য তখন পুরাটা চলে আসবে, আর পুরা দৈর্ঘ্যকে আমরা বলি হলো 2πr, যে মাত্রই দেখছি। তাহলে আমি বলতে পারি 360 ডিগ্রির জন্য পরিধি হবে হলো, মানে পরিধির যে অংশ হবে বা চাপের যে দৈর্ঘ্য হবে সেটা হলো 2πr এর সমান। তাহলে 1 ডিগ্রির জন্য কত হবে? তাহলে 2πr ডিভাইডেড বাই 360 ডিগ্রি। তাহলে থিটা এর জন্য কত হবে? ঐকিক নিয়ম ওইটার মতোই। তাহলে থিটা বাই 360, এটাও থিটা উপরে কিন্তু গুণ হবে, ইন্টু 2πr। এটা আমরা কাটাকাটি করব না, কেন কাটাকাটি করব না? মনে রাখার সুবিধার্থে। দেখো এখানেও থিটা বাই 360, এখানেও থিটা বাই 360, যেহেতু এটা ক্ষেত্রফলের একটা অংশ এই জন্য এখানে পাই আর স্কোয়ার। আর এটা যেহেতু পরিধির একটা অংশ তাহলে থিটা বাই 360 সাথে পরিধি গুণ, ক্ষেত্রফলের অংশের সাথে পাই আর স্কোয়ার, পরিধির অংশের সাথে 2πr, থিটা বাই 360, থিটা বাই 360 এখানেও। আমি আশা করবো এটা মনে রাখতে পারবে। এখন কোনোটা কি বাদ পড়লো কিনা দেখি। বৃত্ত বলছি, বৃত্তের বিষয় একটা দেখো, একটা সমতল, এই কথাটা কিন্তু আমি বলি না আগে, একটা সমতলে থাকতে হবে বৃত্ত, মানে একটা তল থাকতে হবে, যেমন এই বোর্ডটা একটা তল, একটা তলে হতে হবে আর কি। কেন্দ্র বলছি, পরিধি বলছি, ব্যাসার্ধ বলছি,
জ্যা বলা হয়েছে, ব্যাস বলা হয়েছে, বৃত্তচাপ, উপচাপ বলা হয়েছে, অধিচাপ বলা হয়েছে, অর্ধবৃত্তচাপ বলা হয়েছে, বৃত্তাংশ, বৃত্তকলা ও ছেদক স্পর্শক বাদ আছে। কেন্দ্রস্থ কোণ শেষ, বৃত্তস্থ কোণ শেষ। এখন তাহলে ছেদক আর স্পর্শক আমরা দেখি। দেখো এই যে বৃত্ত, খেয়াল করো, এই বৃত্তের দেখো আমি যদি এদিক দিয়ে কোনো রেখা টানি, এদিক দিয়ে একটা রেখা টানতে পারি, এই দিক দিয়ে রেখা টানতে পারি, আবার এমন ভাবে একটা রেখা টানতে পারি যে এভাবে যাবে সেটা। দেখো এটা বৃত্তকে কোথাও স্পর্শও করে নাই, ছেদও করে নাই, মানে বৃত্তের সাথে এটার কোনো সংযোগই নাই। তাহলে ওইটা নিয়ে আমার তো চিন্তা নাই। এবার এই দুটার দিকে একটু লক্ষ্য করো, এই রেখাটা আর এই রেখাটার দিকে একটু লক্ষ্য করো। দেখো এই রেখাটা কি করছে, বৃত্তের একটা বিন্দু দিয়ে চলে গেছে, মানে বৃত্তের একটা বিন্দু দিয়ে চলে গেছে। যদি বৃত্ত এবং এই রেখার মধ্যে একটা সাধারণ বিন্দু থাকে, একটা কমন পয়েন্ট থাকে, তখন এটাকে আমরা বলি হলো স্পর্শ। তার মানে স্পর্শক হওয়ার জন্য শর্ত হলো তোমার বৃত্ত এবং এই রেখার মধ্যে একটা কমন বিন্দু থাকতে হবে বা একটা সাধারণ বিন্দু থাকতে হবে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো হলো স্পর্শক। আর যদি এমন হয় কোন রেখা এবং বৃত্তের মধ্যে দুইটা সাধারণ বিন্দু আছে, দুইটা সাধারণ বিন্দু, তখন এটাকে আমরা বলবো হলো ছেদক। এটাকে বলা হবে ছেদক। মনে রাখবা স্পর্শক এবং ছেদকের আমরা আরো বিস্তারিত শিখবো। এটা যখন ধারাবাহিকভাবে পরের ক্লাসগুলো চলে যাব তখন আমরা আরো বিস্তারিত শিখবো। আপাতত এতটুকু জেনে রাখো। আরো কিছু জিনিস তোমার জানতে হবে, সেটা হলো দেখো বৃত্তের 3 রকম বিন্দু হয়। এটাকে বলা হয় বৃত্তের অন্তস্থ বিন্দু। যদি বাহিরে থাকে সেটাকে বলা হয় বহিস্থ বিন্দু। আর যদি বৃত্তের উপরে কোনো বিন্দু থাকে সেটাকে বলা হয় উপরস্থ বিন্দু বা পরিধিস্থ বিন্দু, তুমি যাই বলো না কেন। এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে বিস্তারিত শিখবো পরবর্তীতে। আপাতত আমাদের যতটুকু শেখার দরকার ছিল, যতটুকু না জানলে আপাতত নয়, ততটুকু জানাইলাম। পরবর্তী ক্লাসে আমরা বৃত্তের উপপাদ্যগুলো প্রমাণ করব।